নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আরও একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছো। বন্ধুরা, এখন যার ঘটনা শোনাবো তিনি শিবাশী সেন। এনার ঘটনা তোমরা আগেও শুনেছ, খুবই পছন্দও করেছ। লিখছেন, ম্যাডাম নমস্কার, আমার ঘটনা আপনার মুখে শুনে সত্যি ভালো লাগলো। অন্য যে ঘটনাটি সেটাও ভালো লাগলো। আবারও আশ্রমের আরেকটি ঘটনা শেয়ার করলাম। তবে এবার বলে রাখি, গুরুদেব কিন্তু এই ঘটনার সময় ছিলেন না। এই ঘটনার অনেক আগেই উনি দেহ রেখেছেন। কথায় বলে গুরুকে স্মরণ করলে বা গুরু মন্ত্র জপ করলে নাকি বিপদ কেটে যায়। এই ঘটনাও ঠিক কিছুটা ওই রকম। এটা আমার বাবার মুখে শোনা। আগে যেমন বলেছিলাম, আমার বাবা, মণি জেঠু আরও অনেকে যারা ওই আশ্রমের সদস্য ছিলেন, তারা নিয়ম করে আশ্রমের বিভিন্ন কাজ করতেন। যেমন সকালবেলা গুরুকে ঘুম থেকে ওঠানো, চা নিবেদন করা, ওনার ফটোর সামনে বসে কীর্তন করা, আরও অনেক কাজ মিলেমিশে করতেন। ঠিক এই রকমই একদিন রোজকার মতন বাবারা সকালবেলা আশ্রমের কাজ করছেন। ওই কাজের মধ্যে একটি কাজ ছিল ভালো করে কীর্তন করতে করতে পঞ্চবটির যে বেদি, সেখানে সেটা পরিষ্কার করে ধুয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে সাজিয়ে দেওয়া। আশ্রমের কাজ সেরে বাবারা যখন গুরুনাম করতে বসতেন বা পঞ্চবটির দিকে গুরুনাম করতে যাবেন, হঠাৎ কোথা থেকে একটা কালো কুকুর এসে বারবার বাবাদের একদিন বাধা দিচ্ছে। পঞ্চবটির দিকে এগোতেই দিচ্ছে না, মহা মুশকিল। আর বারবার রাস্তার একটা ঝোপের দিকে তেড়ে যাচ্ছে, আবার এসে বাবাদের বাধা দিচ্ছে। কিছুক্ষণ পর এভাবে কোনো রকমের কুকুরটাকে সরিয়ে বাবার ওই ঝোপের দিকে লক্ষ্য করে দেখলো যে বেশ বড় একটা সাপ সেখানে আছে। তখন বাবারা বুঝলেন কেন কুকুরটা বারবার আটকে দিচ্ছিল। যাই হোক, সেই সাপকে তাড়িয়ে দেওয়ার পর বাবারা পঞ্চবটিতে যা যা কাজ করার সব কাজ করে যখন আশ্রমের দিকে ফিরছেন, দেখলেন কুকুরটা নেই। অথচ পঞ্চবটি যাওয়া অবধি কুকুরটা ছিল, তারপর গায়েব। নেই তো নেই, আর কখনোই তাকে খুঁজেই পাওয়া যায়নি। এখানে অনেকে বলতে পারেন কুকুর ছিল, চলে গেছে কোথাও। দেখুন, একটা লোকাল এরিয়ায় যদি সে আশ্রম হোক বা যে কোনো জায়গায় হোক বা পাড়ায়ও যদি হয়, একটা কুকুর যদি থাকে না, তাকে সে হাপিস হয়ে যাবে না, তাকে দেখা যাবে। আর ওইটুকু টাইমের মধ্যে আর কোনো দিনই দেখা যায়নি, এই বিষয়টা কিন্তু অদ্ভুত। ওনার এই আশ্রমের ঘটনাটা ভালো লেগেছে আমার। আশা করি উনি ওনাদের আশ্রমের আরও ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আজকের দ্বিতীয় ঘটনা যার পাঠ করব তিনি রত্না চক্রবর্তী। গতকালই জানি আমরা গুরু পূর্ণিমা গেছে, তো আজকে এই অলৌকিক ঘটনা আমাদের কাছে এসেছে। আমি মনে হলো আজকে এই অলৌকিক ঘটনাগুলো শোনানোর খুব সুন্দর দিন। আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। অন্য রহস্যে আজকে আমি একটা ঘটনা শোনাতে এলাম। জানি না ঘটনাটা অন্য রহস্যের উপযুক্ত কিনা। এখানে কোনো দেবতার দয়া বা মহত্ব কিন্তু আমি পাইনি, কিন্তু একটা বিস্ময় অনুভূত হয়েছিল, গায়ে কাঁটা দেওয়া ভাব। ঠাকুর দেবতা চিরদিনই আমি ভক্তি করি, তা হলো তখন এতখানি বিশ্বাস বা আগ্রহ ছিল না। ছেলে মানুষ বয়স। তবে আমার মা খুব ভক্তিমতী ছিলেন। মার খুব ভগবানের উপর বিশ্বাস ছিল, কিংবা বলা যেতে পারে সব কিছুতেই তার বিশ্বাস ছিল। আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির নিচের তলায় ভাড়াটেরা থাকতো, আর দোতলায় থাকতো বাড়িওয়ালারা। দিদার নামটা আমার জানা নেই, দাদুর নাম ছিল বৈদ্যনাথ, বাড়ির মালিকের নাম। আসলে তখনকার দিনে দিদিমা বা ঠাকুমাদের নামটা বড় একটা জানা যেত না। ওনারা কুণ্ডু ছিলেন বলে আমরা কিছু আড়ালে কিছু বোঝাতে হলেও আমরা কুণ্ডু দিদা বলতাম, আর সামনাসামনি তো শুধু দিদাই বলতাম। মানুষটি বড্ড ভালো ছিলেন, শান্ত শিষ্ট, সবাইকার সঙ্গে সদ্ভাব ছিল। কিন্তু মজার কথা, ওনার সাথে কেউ মিশত না, ওনাদের ওপরে কেউ যেত না। ওপরে যেতে হলে তালা দেওয়া দুটো দরজা খুলে তারপর ওপরে যেত। উনি একবার স্নান করার আগে নিচে নামতেন, সমস্ত ভাড়াটে বউদের সাথে দাঁড়িয়ে সুখ দুঃখের কথা বলতেন। কোথাও বসতেন না, কারুর ঘরে যেতেন না, ওই সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে কথা বলতেন, তারপর আবার নিজের মতন ওপরে উঠে চলে যেতেন। কারণটার কিছুই না, তিনি মারাত্মক শুচিবাই ছিলেন। তার স্নানের আগে নিচে আসতেন, এসে সবার সাথে কথা বলে ফের গিয়ে স্নান করতেন। এমনিতেই অবশ্য ওপরের বারান্দা থেকেই কথা বলতেন।
কিন্তু মানুষটা ছিলেন খুব ঈশ্বরভক্ত। মানুষের কাউকে কোনো অসম্মান করতেন না। সেই বাড়িতে কখনো কোনো ভাড়াটের কোনো অসুবিধা হলে উনি নেমে আসতেন, যেটুকু ওনার জানার মধ্যে থাকতো সেটুকু উপকার করতেন। আগের দিনের লোক অনেক টুকিটাকি নিয়ম টিয়ম জানতেন, আর সেগুলো খুব কাজেরও হতো। সবচেয়ে ফেলে দেওয়ার তা কিন্তু নয়। কিন্তু সঙ্গে সঙ্গে ওপরে গিয়ে স্নান করতেন, ওই একটা ওনার সমস্যা ছিল। বিছানা তো ছুঁতে দিতেন না, ঘরে বিশেষ কারোর ঢুকতেন না। কিন্তু ভক্ত ছিলেন ঠাকুরের, সবই ঠাকুরের ইচ্ছা, এরকম চিন্তা ভাবনা ছিল। যদিও বাড়ি ভাড়াটে মহিলার সবাই ওনাকে নিয়ে আড়ালে হাসাহাসি করতো ওনার সূচিবায়ের জন্য, কিন্তু মানুষটি মোটেও খারাপ না। যেটুকু নিছক কথাবার্তা মজাই ছিল। উনি খুব মা কালীর ভক্ত ছিলেন, একদম সাধিকা বলা যায়। প্রায় দিন যেতেন কালী মন্দিরে, কালীবাড়ি থেকে যেতেন এবং দুপুর দুপুর যেতেন। সকালে রান্নাবান্না সেরে স্নান টান করে মা কালীর কাছ থেকে ঘুরে আসতেন একেবারে বিকেলবেলা। এসে ফের স্নান করতেন। কালীবাড়ি গেছেন কাজে শুদ্ধাচারে গেছেন, কিন্তু ফেরার পথে রাস্তায় কি নোংরা টোংরা লেগেছে, কি ছোঁয়া লেগেছে তা তো জানেন না। এই ভেবে উনি আবার স্নান করতে যেতেন। তিনি কোনো নিমন্ত্রণ বাড়ি যেতেন না, শুধু ছোঁয়াছুঁয়ির জন্য। সন্ধ্যাবেলায় উনি বাড়ির বাইরে থাকতেন না। উনি বলতেন সন্ধ্যাবেলা তার বাড়ি মা কালী আসেন অল্প সময়ের জন্য, ওইটুকু সময় তাই বাড়ি ছেড়ে কোথাও যেতেন না। ঠিক সন্ধে হবে উনি সারা বাড়িঘর ধুয়ে মুছে সাফ করে ফেলতেন। তারপর সন্ধ্যা হলে সিঁড়ি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় জলের ছিটে দিতেন, গঙ্গা জলের ছিটে। আমাদের ছোট ভাই বোনেরা গলিতে খেলা করতো। মায়েদের বলতেন, দেখো বাবা, তোমরা সারাদিন হই হই করো, আমি কিছু বলি না। সন্ধেবেলা কেউ আমার এই চলার পথে খেলো না, যে যার ঘরে বসে খেলো, বাইরে এই চলার পথে বেরোবে না। মা আসবেন, মায়ের অসুবিধা হবে। আমাদের মায়েরা মা, পাশের বাড়ি কাকিমারা ছেলে মেয়েদের নিজেদের ঘরে বসে খেলতে বলতেন। তারা বিশ্বাস করতেন যে ওনার একটা কিছু অদ্ভুত বিশ্বাস বা ক্ষমতা আছে। ওর যত ভক্তি ছিল তত পয়সা ছিল না। দাদু কোনো রোজগার পাতি করতেন না, এই বাড়ি ভাড়ার টাকায় ওনাদের সংসার চলত। একটি মেয়ে বাপের বাড়ি থাকতো, আরও 2 মেয়ের বিয়ে হয়নি। ছেলে অল্প বয়স ছিল, চাকরি বাকরি তখনও পায়নি। বড় ছেলে সাধারণ চাকরি করে, ছোটটার খুবই অবস্থা ভালো না আর্থিক। সংসারটা দাদুই ভাড়ার টাকায় চালাতেন। উনি ধূপ ধুনো এসব কোনো কিছু বিশেষ কিনতেন না, খুব কম কিনতেন। বিশেষ পুজো পার্বণ ছাড়া ওনার ওই এমনি উপাচার বলতে সেভাবে কিছু উনি করতে দেখা যেত না। কিন্তু ওরা ওপরে গেলেই ধূপ ও চন্দনের গন্ধ ভুরভুর করত। যে হারে লোক সংখ্যা পরিবারে, সে হারে উপার্জন বলতে তো খুবই সামান্য, খুব মেপে হিসেব করে চলতেন। কিন্তু সেই ঘর থেকে এত চন্দন, এত ধূপের গন্ধ আসে কোথা থেকে? এমনিতে আমরা কেউ ওপরে যেতাম না, একটা অলিখিত বাধা ছিল। কিসের যেন বাধা জানতাম না, কিন্তু আমরা কেউই যেতাম না। খুব দরকারে যদি পড়তো তখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে গেছি, কিন্তু ভেতরে ঢুকিনি। ওই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে বাইরেটা দাঁড়িয়ে থাকতাম। তখনও ঘরের ভেতর থেকে একটা সুন্দর ধুনো চন্দনের মিশ্রিত একটা গন্ধ আসতো। সব সময় মনে হতো বাড়িটা যেন একটা মন্দির। একবার কি হলো, আমাদের বাড়ির সামনে একটা ছেলে ওই কালী পুজোর আগে বাজির মশলা গরম করতে গিয়ে কি যে হলো, মারাত্মকভাবে জ্বলে গেল ছেলেটা। সঙ্গে সঙ্গে তাকে পাড়ার লোকেরা হাসপাতালে নিয়ে গেল। হই হই ব্যাপার, পাড়ার সবার কি মন খারাপ। দিদাও নিচে নেমে এসেছিলেন, তিনিও বলতে লাগলেন, হে মা কালী, মায়ের কোলটা শূন্য করো না মা, ছেলেটাকে ভালো করো, বাঁচিয়ে দাও। ছেলে মানুষ, ওটা তো এই সময় একটু আনন্দ করবেই, তা বলে এত বিপদ কেউ দেয়? পাড়ার সবাই খুব চিন্তা করছে, আলোচনা করছে, কিভাবে হলো, কেন হলো, কি সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, এই আলোচনাই করে যাচ্ছে সবাই। কে কে কোথায় পোড়া রুগী দেখেছে, তাদের কি কি হয়েছে, এই সব বিভিন্ন আলোচনা। বিকেল ফুরিয়ে গেছে, সন্ধে হব। তখন আমার মা, পাশের বাড়ির মাসিমা, কাকিমা, ভাড়াটে যারা ছিলেন তারা সব দাঁড়িয়ে জটলা করে গল্প করছেন। আমরাও বাইরে সব সমবয়সীদের সঙ্গে গল্প করছি। এমন সময় দিদা ওপরে শাঁখে ফু দিলেন। তারপর যেন আকুল হয়ে গেজকে ওপরে বারান্দা থেকে মুখ ঝুলিয়ে বললেন, এই তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো? আমার মা ঢুকতে পারছেন না, সরে দাঁড়াও, আমার মা আসছেন।
মা ঢুকতে পারছেন না। কতদিন বলেছি এই বাচ্চারা তোমরা সরে যাও, এই মুখের সামনেটা দাঁড়াবে না, সন্ধ্যেবেলায় ঘরের মধ্যে থাকো। মা, কাকিমা, পাশের বাড়ির মাসিমা যারা ছিলেন তারা থতমত খেয়ে গেলেন, যে যার ঘরে চৌকাঠের কাছে সরে গেলেন। আর আমাদের যে গলিপথটা দিয়ে বাড়িতে ঢুকতে হতো, সে গলিপথে একটা অদ্ভুত বাতাস ঘুরে ঘুরে আসছে। ঝরা পাতাগুলো ঘুরে ঘুরে ঠিক দিদার সিঁড়ির গোড়া অবধি চলে গেল। আর সঙ্গে সঙ্গে বাতাসে ধুনো, ধূপ, কর্পূর মেশানো তীব্র সুগন্ধ। ঠিক মনে হবে কেউ ধূপ, ধুনুচি, কর্পূরদানি নিয়ে সেই পথ দিয়ে হেঁটে চলেছে। সে গন্ধটা যেন ঠিক মানুষের মতো হু হু করে দিদার সিঁড়ির দিকে এগিয়ে চলে গেল। এটা পরিষ্কার প্রত্যেকটা লোক অনুভব করেছে। আশা করি বুঝতে পারছেন, মানুষের মতো মানে একজন মানুষ যেমন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, তার তো একটা গতি থাকে। গন্ধের গতি কিন্তু ওরকম হওয়ার তো কথা না, গন্ধ তো বাতাসে ভাসে, কিন্তু এটা গন্ধের যেন মনে হলো গতি, মানে গন্ধটা যেন মানুষের মতন ওপরে উঠে চলে গেল। আমাদের বাড়ির কোনো লোকেরা তখনও সন্ধে দেওয়া হয়নি। আশেপাশের লোকেরাও আমাদের মতোই এই ঘটনাটা নিয়ে এত উত্তেজিত যে বাড়িতে শাঁখে যে ফুঁ দিতে হবে সন্ধে হয়েছে কারোর মাথায় নেই। অথচ ওই তীব্র গন্ধটা আমাদের প্রত্যেকের বাড়িতে ছড়িয়ে পড়েছে। আমরা বাড়ির যারা ভাড়াটেরা আছে আমরা খুব বিশ্বাস করতাম দিদার একটা কিছু ক্ষমতা আছে। দিদার ডাকে ভগবান দিনান্তে একবার আসেন। খুব অদ্ভুত লাগলেও কথাটা সত্যি। হয়তো ভগবান একবার করে আসেন একজন সামান্য গৃহস্থ মানুষের কাছে, যিনি না জানেন কোনো তন্ত্র, না মন্ত্র, না খুব উচ্চকুল থেকে, মানে উচ্চকুলের কোনো জন্ম, কোনো মানুষ, কিছুই না। একজন ঘর গৃহস্থ সাধারণ বৃদ্ধা মহিলা, তিনি কত বড় ভক্ত হতে পারেন যে ভগবান তার কাছে আসছেন। কিন্তু কে কত বড় ভক্ত সে বিচারের দায় কি আমাদের, না তার মাপার ক্ষমতা আমাদের আছে? যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময় আমি বুঝিনি ঠিকই, খুব উত্তেজিত ও ভীত ছিলাম। বাইরে আমাদের বন্ধুদের সঙ্গে এই নিয়ে আলোচনাও করছিলাম, কিন্তু পরে আমার খুব অসুখ করে, মানে পক্স হয়েছিল। ঠিক তখন এই ঘটনা আমি নিজেও প্রত্যক্ষ করেছিলাম। আমি বিশ্বাস করি যে ভগবান সত্যিই আসত দিদার কাছে, ওনার ভক্তিতে বিশ্বাসী একবার করে দর্শন দেওয়ার জন্য। আর এখানে অনেকে প্রশ্ন করবেন, তাহলে ওই ছেলেটির কি হলো? ছেলেটি ভালো হয়ে গেছিল এবং ডাক্তাররা সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন যেভাবে পুড়ে গেছে সেভাবে যে কি দ্রুত রিকভারি হয়েছিল, মানে কল্পনা অতীত। ডাক্তারদের কথা তখনকার সময়, তখন তো বুঝতে পারছেন, যিনি রত্না চক্রবর্তী ঘটনা পাঠিয়েছেন উনি প্রৌঢ়া একজন, তো উনি যখন শিশুকালে ছিলেন সেই সময়ের ঘটনা, মানে এতটাও উন্নত ছিল না চিকিৎসা ব্যবস্থা। সেই সময় ছেলেটি অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি রিকভার করেছিল। ওই একই কথা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটুকুই বলা যায় এই ঘটনা শেষে। সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা আজকে কমেন্ট বক্স সেকশানে। মৃলান মণ্ডল লিখেছেন, দিদিভাই একটা সুন্দরবন নিয়ে গল্প বলুন না, আমার খুব ভালো লাগে। সুন্দরবন নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, যদি গল্প বলেন আমি আনন্দিত হব। প্রথমত আমরা তো ঘটনা বলি, গল্প নয়। আর দ্বিতীয়ত কথা হলো, সুন্দরবন নিয়ে যদি ঘটনা এর আগেও অলৌকিক জোনে আছে, অনেক আগের ঘটনা আছে, 1 বছর হয়ে গেল হয়তো, কিন্তু বর্তমানে এখনও কেউ সুন্দরবনের কোনো ঘটনা পাঠায়নি বা আসেনি, এটাও বলতে পারি। তো ঘটনা যখন আসবে নিশ্চয়ই পাঠ করা হবে। সব্যসাচী চৌধুরী লিখেছেন, অসাধারণ লিখেছে, বলার ভঙ্গিও সুন্দর, ধন্যবাদ আপনাকে। রেখা চন্দ্র লিখেছেন, অসাধারণ, ভালো লাগলো। ডিলাইটফুল র্যালিকার লিখেছেন, খুব ভালো লাগলো। কাকলি পাত্র লিখেছেন, একদম নতুন ধরনের ঘটনা শুনলাম, খুব ভালো লাগলো। মনীষা বিশ্বাস লিখেছেন, তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অসীম দাস লিখেছেন, সত্যি খুব ভয়ঙ্কর ঘটনা ছিল। RMPXDU লিখেছেন, আজ মন্ডে হলেও আমার হলিডে, এই গল্পটা আমার বেশ ভালো লাগলো। এটা ভূতের গল্প লেভেলের কোনো সামাজিক গল্প না, অথেন্টিক ঘোস্ট স্টোরি। বিজয় সরকার লিখেছেন, খুব ভালো লাগলো। সুমন সমাদ্দার লিখেছেন, এত দেরি করে দিলে জানবো কী করে? আসলে কি বলবো, ইচ্ছাকৃত করে যে দেরি করছি তা না, দেরি হয়ে যাচ্ছে, তবে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে গ্লিচগুলো, অলৌকিক জন্য কিছু গ্লিচ আছে সেগুলোকে আমি তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করছি বন্ধুরা।
মৌসুমী দে, ধর্মীয় শাস্ত্র, দুর্গা দেবী, দীপান্বিতা দাশগুপ্ত, রূপা দে, আদি নবীন, রয় ক্যালকাটা, রয় ক্যালকাটা লিখেছেন গন্ধ শুনে গন্ধ বিচারের ছড়াটা মনে পড়ে গেল, তার ওপর খাটা পায়খানা মেনশন করেছেন, সাউন্ড স্মেলি। হ্যাঁ, কিছু কিছু জায়গা না আমরা মানে কাটতে পারি না। ঘটনায় আমি যদি কেটে দিই, ওটা না বলি, ব্যাপারটা ক্লিয়ার হবে না, সেই জন্য আর চেষ্টা করি যে চেঞ্জ করার, কিন্তু সবসময় আমরা ওগুলো চেঞ্জ করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আবার আসবো আগামী পর্বে ফিরে। ধন্যবাদ, শুভরাত্রি।